দূরের এবং কাছের সম্মানিত সকল ভিউয়ার এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সুব্রত সাহা, ওয়ার্কশপ সুপার মেকানিক্যাল, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট খুলনা, সকলকে আমার সেশনে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অবগত আছো, এখনকার সেশনটি অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ পর্ব মেকানিক্যাল টেকনোলজি, মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি বিষয়ের উপরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ তোমাদের সাথে আলোচনা করব বিবিধ স্বাদ এই শিরোনামে ডভটেইল গ্রুপ এবং ট্যাপার্ড হোল। ডভটেইল গ্রুপ এবং ট্যাপার্ড হোল এর অ্যাঙ্গেল এবং সাইজ এর হিসাব করা, অর্থাৎ এর পরিমাণ বের করা, অর্থাৎ ক্যালকুলেশন করা, এই বিষয়টুকুর উপরেই আমরা আজকে আলোচনাটাই সীমাবদ্ধ রাখব। তোমরা নিশ্চয়ই জানো এই বিষয়ের উপরে আমরা নিয়মিত সেশনে বিস্তারিত আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সেশন শেষে তোমরা ডভটেইল গ্রুপ এবং ট্যাপার্ড হোলের অ্যাঙ্গেল এবং সাইজ হিসাব করতে পারবে। তাহলে আমরা জেনে নেই শিক্ষার্থীবৃন্দ যে আমাদের জন্য নির্ধারিত সময়টাকে আমরা কিভাবে ব্যয় করতে সচেষ্ট থাকব। প্রথমে সূচনা বক্তব্য এবং শুভেচ্ছা বিনিময়ের জন্য আমরা 3 মিনিট সময় বরাদ্দ রাখার চেষ্টা করেছি এবং সেটা দেখা যাক কতটুকু আমরা ব্যয় করতে পারি, এবং এর ভিতর থেকে খানিকটা সময় যদি আমরা আলোচনার জন্য ব্যয় করার জন্য রেখে দিতে পারি তাহলে আমাদের আলোচনার জন্য সময় বেশি পাবো, এবং শেষের দিকে প্রশ্নোত্তর, বাড়ির কাজ এবং ধন্যবাদ জ্ঞাপনের জন্য 2 মিনিট রেখে আমি মনে করেছি যে আলোচনার জন্য 25 মিনিট সর্বোচ্চ সময় ব্যয় করতে পারবো। আমরা এইভাবে সময়কে বিভাজন করে আলোচনা শুরু করতে চাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আলোচনা শুরুতে আমি তোমাদেরকে নিয়ে হিসাব করতে চাই যে ডভটেইল গ্রুপের অ্যাঙ্গেল আমরা কিভাবে পরিমাপ করতে পারি। প্রথমেই বলেছি যে আমরা এই বিষয়গুলো নিয়মিত সেশনে বিস্তারিতভাবে আমরা আলোচনা করেছি, তারপরেও আমরা একটু স্মৃতিটাকে রোমন্থন করার চেষ্টা করি, তারপরে আমরা ক্যালকুলেশনে চলে যেতে চাই, একটি সমস্যাকে ভিত্তি করে আলোচনার মাধ্যমে আমরা সমাধান করব। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে একটি ডভটেইল গ্রুপ অবস্থান করছে, যেটাকে আমরা বলতে পারি মেল পার্ট হিসাবে, অর্থাৎ বাইরের দিকে এক্সপোজ অবস্থায় একটি গ্রুপ করা আছে। ঠিক এর কিন্তু ফিমেল পার্টও থাকবে, আমরা সেটা একটু পরে আবার পরবর্তী স্লাইডে দেখব। যেটাই হোক, আমরা মনে করি ডভটেইল গ্রুপের অ্যাঙ্গেলটা হচ্ছে এ পরিমাণ, মনে করি কোণের পরিমাণটা হচ্ছে এ, ক্যাপিটাল এ, এটা আমরা ধরে নিচ্ছি। চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোন জায়গাটাকে আমরা এ চিহ্নিত করেছি, অর্থাৎ যদি আমরা এখানে একটি উলম্ব অঙ্কন করি তাহলে এর মধ্যবর্তী কোণটাকে আমরা এ চিহ্নিত করেছি। আমরা কিন্তু এই দিকের এই যে বাম পাশের যে কোণটা আছে, আমরা যে হেলানো কোণটাকে ফেলে দিয়েছি, ম্যাটেরিয়ালকে বের করে দিয়েছি, এখানেও আমরা ধরে নিতে পারি সেটা হচ্ছে, আমি চিত্রে যেভাবে দেখাবো সেইভাবেই বিবেচনা করতে হবে। যেটাই হোক, আমরা কি কি ইনস্ট্রুমেন্ট বা ডিভাইস এই পর্যবেক্ষণে প্রয়োজন পড়বে সেটা একটু দেখে নিতে চাই। দুইটি একদম সুনির্দিষ্টভাবে জানা ব্যাসের রোলার বা পিন এখানে প্রয়োজন পড়বে, এবং তার ব্যাসগুলো জানার জন্য ভার্নিয়ার ক্যালিপার প্রয়োজন পড়বে, স্লিপ গেজ দরকার পড়বে, এবং সারফেস প্লেট তো অবশ্যই দরকার পড়বে, যাতে কিনা সুষম আকৃতির একটি সারফেস বা আনুভূমিক সারফেস আমরা ব্যবহার করতে পারি এইগুলোকে পর্যবেক্ষণ করার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি সেই চিত্রের আঙ্গিকে, চিত্রের সাপেক্ষে আমরা একটু এখন বিশ্লেষণ করতে চেষ্টা করব যে আমরা কোনভাবে, কোন আঙ্গিকে এই চিত্রটাকে বিশ্লেষণ করলে, জ্যামিতিক উপায় অবশ্যই বিশ্লেষণ করলে আমরা ওই অ্যাঙ্গেল এটাকে আমরা বের করে নিয়ে আসতে পারি। আমরা খুব ভালো করে খেয়াল করার চেষ্টা করি, আমরা যে রোলার দুটোকে নিলাম বা পিন দুটোকে নিলাম সেটুকু আমরা কিভাবে ব্যবহার করব, এবং সেটাকে ব্যবহার করে, স্লিপ গেজকে ব্যবহার করে আমরা কোথায় কোথায় কি মাপ নেব। দেখো, আমরা রোলার দুটোকে যদি গ্রুপের একদম ভিতরের নিচের দিকে খাজে বসিয়ে আমরা বাইরের দিকের মাপটা নেই, রোলারের বাইরে থেকে অপর রোলারের বাইরে থেকে, সেটাকে আমরা যদি মনে করি L1,
তাহলে আমরা নিতে পারি, কিন্তু হ্যাঁ আমরা নিয়ে সেটা ধারণ করে রাখবো, নোট করে রাখবো কতটুকু হয়। একইভাবে আমরা এরপরে ওই গ্রুপের উপরে আমরা স্লিপ গেজ ব্যবহার করে নির্দিষ্ট একটি উচ্চতায়, এই উচ্চতাটা কতটুকু হবে, গ্রুপের যতটুকু এক্সপোজ করা আছে তার অবশ্যই উপরের প্রান্ত থেকে খানিকটা নিচ পর্যন্ত স্লিপ গেজ ব্যবহার করে, সমান পরিমাণ স্লিপ গেজ ব্যবহার করে তার উপরে রোলার রেখে সেইখানে রোলারের বাইরের থেকে অপর রোলারের বাইরের পর্যন্ত আবার আমরা একটি দৈর্ঘ্য বা দূরত্বের মাপটি আমরা নিয়ে নেওয়ার চেষ্টা করব, সূক্ষ্মভাবে অবশ্যই। সেই মাপটিকে মনে করি আমরা L2। খেয়াল করো, দুটো মাপের মধ্যেই L2 এবং L1 দুটো মাপের মধ্যেই কিন্তু আমরা রোলারের যে ব্যাস সেটা কিন্তু বিবেচনায় চলে আসছে। এটা কিন্তু সকল সময় তোমাদের মাথায় রাখতে হবে। এই দ্বিতীয় অবস্থা যখন তৈরি হলো তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাম পাশে দেখানো আছে স্লিপ গেজের উচ্চতা, সেটা আমরা দেখিয়েছি স্মল এইচ। এটাও আমরা কিন্তু নোট নিয়ে নিব কতটুকু স্লিপ গেজের উচ্চতা এখান থেকে পাওয়া গেল। এই যতটুকু আমরা খাতায় নোট ডাউন করে নিলাম, এই অবস্থার প্রেক্ষিতে আমরা ডান দিকের চিত্রের ডান দিকে আরেকটু বিশ্লেষণ করি। রোলার যে অবস্থায় স্থাপন করা হলো সেটাকে বাস্তবে তো আমরা ভেঙে টেঙে দ্বিতীয় অবস্থাটি পেয়েছিলাম, কিন্তু যদি আমরা চিত্রটাকে ধারণ করে রাখি খাতায় তাহলে কিন্তু এরকম একটি ত্রিভুজ অঙ্কন করতে পারি, যেটা কিনা ABC আমরা এখানে চিত্রায়িত করেছি বা অঙ্কন করে বা চিহ্নিত করে দেখিয়েছি। খেয়াল করে দেখো, আমরা যেখানে ডকটেল গ্রুপের কোণটাকে এ চিহ্নিত করেছি যেভাবে, সেই আঙ্গিকে যদি আমরা জ্যামিতিকে বিশ্লেষণ করি, জ্যামিতিকে ধারণ করি, জ্যামিতির জ্ঞানটাকে কাজে লাগাই, তাহলে কিন্তু এইখানে যে ABC ত্রিভুজটা দেখিয়েছি সেখানে এ কোণটাকে আমরা কিন্তু বলতেই পারি হচ্ছে ডকটেল গ্রুপের কোণ এর সমান বা সমতুল্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অবস্থায় আমরা এই নিচের দিকের যে কথাগুলো আমি এখানে দেখিয়েছি সেটাকে আমরা এবার বিবেচনা করতে চাই। যে ত্রিভুজ ABCA কোণ BAC সমান সমান হচ্ছে কোণ এ। এই যে কথাটি একটু আগে বললাম এবং এখানে লিখে দেখালাম, এইটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো কিনা আমি একটু আগে বললাম যে আশা করি বুঝতে পেরেছো, কিন্তু তোমাদেরকে বলতে হবে যে আমরা বুঝতে পেরেছি। কেমন করে বুঝতে পারবো? দেখো, AC হচ্ছে একটি উলম্ব রেখা এবং এখান থেকে যদি একটি উলম্ব রেখা অঙ্কন করি যেটা কিনা এখানে দেখানো আছে, তাহলে দুটো উলম্ব রেখা পাশাপাশি যে থাকে তাহলে সমান্তরাল, এবং তাদের কৌণিক একটি রেখা AB দিয়ে যদি তাকে যুক্ত করি তাহলে এ কোণ এবং এই পাশের যে কোণটা হবে আমাদের ডকটেল গ্রুপের কোণ এ, দুটোই কি আমাদের জ্যামিতির যে সমান্তরাল রেখাকে কৌণিকভাবে ছেদ করলে যে কোণ দুটো তৈরি হয় সেই আঙ্গিকে আমরা সম্পর্ক নিয়ে বলতে পারি না এই দুটো কোণ হচ্ছে সমান সমান। সেই কথাটি এখানে বলার চেষ্টা করা হয়েছে। আশা করি আমরা এবার নিশ্চিতভাবেই বুঝতে পেরেছি। আমি এত নিচের ক্লাসের শব্দগুলো এখানে আর বারবার বলবো না, সব আমাদের নিয়মিত সেশনগুলোতে কিন্তু সব কথাগুলো বলে এসেছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন একটু সামনের দিকে এগিয়ে যেতে চাই। তাহলে ওই ত্রিভুজ থেকে, ত্রিভুজ BAC থেকে আমরা এই ইকুয়েশনটি বা সমীকরণটি লিখতে পারি। কি লিখতে পারি? BC ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই 2। খেয়াল করে দেখো তো, BC যে দৈর্ঘ্যটুকু পাওয়া যাবে এই দৈর্ঘ্যটুকু লিখতে পারি L2 মাইনাস L1 বাই 2। খেয়াল করে দেখো, হ্যাঁ সঠিক কি না, সঠিক কিনা একটু ভালো করে খেয়াল করে দেখো। BC কতটুকু? সেটা হচ্ছে L1 যেখান থেকে হলো আর L2 যতটুকু হলো তার মধ্য থেকে এক পাশে আমরা এটা পাচ্ছি, কিন্তু বাস্তবে কি ঘটনা ঘটছে? এক পাশে BC এবং তার মধ্যে L2 আছে রোলার বা পিনের ব্যাস সহ, L1 আছে রোলার বা পিনের ব্যাস সহ। যদি আমরা অর্ধেককে নিয়ে চিন্তা করি তাহলে কিন্তু সেই বাই 2 বা ভাগ 2 কথাটি চলে আসবে। সেই আঙ্গিকে আমরা যদি বিবেচনা করি তাহলে BCর মধ্যেও কিন্তু ওই যে B যেখানে কেন্দ্রে দেখানো আছে এবং তার মধ্যে যে রোলারের অর্ধেকটা দেখানো আছে সেই আঙ্গিকে যদি আমরা একটু খেয়াল করে দেখি, L2-র বাইরের প্রান্ত, L1-এর বাইরের প্রান্ত, এই বিষয়গুলোকে যদি একটু আমরা ভালো করে পর্যবেক্ষণ করি, পর্যালোচনা করি, তাহলে B থেকে C পর্যন্ত যে দূরত্বটি পাওয়া যাবে সেটাকে যদি আমরা L2-র বাইরের প্রান্তে পর্যন্ত বিবেচনা করি তাহলে কি BC সমান সমান L2 মাইনাস L1 বাই 2 এই
অবস্থাটি আমরা লিখতে পারি কি পারি না, একটু ভালো করে চিন্তা করে খাতা কলম নিয়ে বিশ্লেষণ করে খেয়াল করে দেখো আমরা লিখতে পারি। কারণ কি, রোলারের বা পিনের ব্যাসকে অর্থাৎ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধকে যদি আমরা দুই পাশ থেকে বাদটা দেই তাহলে ঘটনাটি কিন্তু সত্যি হিসাবে রূপান্তরিত হবে বা পরিণত হবে। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এই অবস্থায় আমরা বলতে পারি যে আমরা এখান থেকে লেখা যায় এসি হচ্ছে এইচ এর সমান। কারণটা কি, এসিটা কতটুকু আমরা এখান থেকে ধরে নিয়েছি এই নিচ থেকে এই নিচ পর্যন্ত, ঠিক আছে তো? তাহলে আমরা কি বলে যাচ্ছি যে এসি, এই এ হচ্ছে এই উপর রোলারের অর্ধেক, ওই কেন্দ্র থেকে এই সি বিন্দু পর্যন্ত, সি বিন্দুটা হচ্ছে এই রোলারের কেন্দ্র পর্যন্ত। তাহলে এদিকে যদি অর্ধেক ব্যাসার্ধ রোলারের ব্যাসার্ধ পর্যন্ত তুলে দেই অর্ধেক, তাহলে এদিকেও যদি অর্ধেক তুলে দেই তাহলে এইচের পরিমাণ তো নিশ্চয়ই কোনো পরিবর্তন ঘটবে না, দৈর্ঘ্যের কোনো পরিবর্তন ঘটবে না। সেই আঙ্গিকে এসি হচ্ছে এইচের সমানই থেকে যাবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চিতভাবেই বুঝতে পেরেছো। এই যদি আমরা দৈর্ঘ্যের পরিমাণগুলো পেয়ে যাই তাহলে আমরা এখান থেকে ওই বিএসি বা এবিসি ত্রিভুজটাকে বিশ্লেষণ করলে ওই সূক্ষ্মকোণ এটাকে ভিত্তি হিসেবে ধরলে আমরা ট্যানের অনুপাতকে যদি বিবেচনা করি তাহলে এই সমীকরণটাকে আমরা নিশ্চিতভাবে লিখতে পারি। আমি এখানে একবারে লিখেছি যে এ ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স। আমরা যদি ট্যান এ লিখি তার লম্ব বাই ভূমি, লম্বটা হচ্ছে বিসি বাই এসি, নিশ্চিতভাবে তাই, তাই না? ট্যান এ ইজ ইকুয়াল টু লম্ব বিসি বাই ভূমি এসি। এসির মান এইচ আর বিসির মান হচ্ছে L2 মাইনাস L1 বাই 2। সেখান থেকে এ কোণ এ ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স L2 মাইনাস L1 বাই 2 বাই এইচ। খুব সোজা বিষয়। তাহলে সকল L2 এর মান L1 এর মান আমরা আগেই মেপে নিয়েছি, এইচ এর মান স্লিপ গেজ থেকে পেয়ে গিয়েছি, সব আমাদের জানা এবং খাতায় নোট করা আছে। সেই মানগুলো এখানে বসিয়ে দিব, ত্রিকোণমিতি সূত্র থেকে ক্যালকুলেটর থেকে ট্যান ইনভার্সের মান পেয়ে যাব। আমরা ডপটেল গ্রুপের কোণ এর মানটি সহজেই পেয়ে যাব। আমরা তাহলে ঠিক এখানে একটু দ্রুত আগাবো। যদি আমরা এটা ফিমেল গ্রুপ কল্পনা করি তাহলে কিন্তু দেখো চিত্রটা এরকম করে দেখা যাবে। এবং সেই অবস্থায় আমরা আবার এখানে পিন বা রোলার এখানে ভিতরে বসাবো, স্লিপ গেজগুলো ভিতরে বসাবো, বসিয়ে আমরা L2 এবং L1 আগে যেরকম রোলারের বাইরের থেকে বাইরে নিয়েছিলাম এখন রোলারের ভিতর থেকে ভিতরে নিব। অন্য কোনো পার্থক্য এখানে ঘটবে না, একদম তোমরা মনে রাখবে কোনো পার্থক্য এখানে নেই, শুধুমাত্র জ্যামিতিক চিত্রের একটু আকারের পার্থক্য ছাড়া সকল কিছু একই রকম। আমি সেই জন্য একইভাবে এটাকে এগিয়ে নিতে চাই। এবং যে ত্রিভুজটি এখানে তৈরি হলো O1 বি এবং O2, সেখান থেকে আমরা এই সমীকরণটি পেব এবং একইভাবে আমরা লিখতে পারবো A ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এইচ বাই L1 মাইনাস L2 বাই 2। তোমরা একটু ধীর স্থিরভাবে চিন্তা করলেই এটা বুঝতে পারবে, যেটা আমরা নিয়মিত ক্লাসে বেশ খানিকটা সময় নিয়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম এবং দেখিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে ডপটেল গ্রুপের অ্যাঙ্গেল বের করার বিষয়টি তোমাদেরকে একটু রিক্যাপিং বা স্মৃতিকে রোমন্থন করিয়ে ধরিয়ে দিলাম। এর আঙ্গিকে একটি সমস্যার সমাধান করতে চাই। সমস্যাটা কেমন হতে পারে? হতে পারে এরকম যে একটি ডপটেল গ্রুপের কোণ মাপার ক্ষেত্রে আমরা কোণ মাপতে চাই, ঠিক আছে? সে কোণ মাপার ক্ষেত্রে মনে করা যাক মাপ সমূহ পাওয়া গেল যথাক্রমে স্মল এ স্লিপ গেজের উচ্চতা 50 মিলিমিটার, L2 অর্থাৎ রোলারের এক প্রান্ত থেকে অপর রোলারের বাইরের প্রান্ত পর্যন্ত দূরত্ব সেটা মনে করা যায় 100 মিলিমিটার। আবার নিচের দিকে গ্রুপের মধ্যে যে রোলার বসিয়েছি দুটো, তার বাইরের থেকে বাইরের প্রান্ত পর্যন্ত দূরত্ব মনে করি 70 মিলিমিটার। চিত্র অনুযায়ী চিত্রটি যা দেখানো হয়েছে তার সাপেক্ষে আমি মাপগুলো এখানে তোমাদেরকে সমস্যার মধ্যে উল্লেখ করেছি। এক্ষেত্রে কোণের মাপ বা মান বের করো, সমস্যাটি এরকম। তাহলে আমরা কিভাবে এগিয়ে যাব? সমস্যাটি সহজে সমাধান আমরা করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো, আমরা চিত্রটা দেখিয়েছি, সমস্যাটি কেমন তা বলার চেষ্টা করেছি, তোমাদেরকে আমি উল্লেখ করলাম, বুঝালাম। এখন আমরা সমাধানটা করার চেষ্টা করি। আমরা প্রথমেই কি লিখবো, যে এখানে দেয়া আছে চিত্র অনুযায়ী এইচ ইজ ইকুয়াল টু 50 মিলিমিটার, L2 100 মিলিমিটার, L1 70 মিলিমিটার। আমরা লিখে ফেলতে পারলাম প্রবলেম অনুসারে বা সমস্যা যেভাবে মান দেওয়া আছে সেই অনুসারে। আমরা এরপরে কি লিখবো, যে বের করতে হবে ডপটেল গ্রুপের কোণ, এর মানটা কত সেটা বের করতে হবে। ঠিক আছে, আমরা ধরে নেই যে নির্ণীত কোণ
ডপটেল গ্রুপের কোণ সমান সমান হচ্ছে ক্যাপিটাল এ। এই অবস্থায় আমরা এখন যদি প্রবলেমটা সলভ করি তাহলে আমরা কি জানি, একটু আগে যেটা আমরা জানলাম সেটা আমরা এরকম লিখতে পারি যে আমরা জানি ডপটেল গ্রুপের কোণ এ সমান সমান ট্যান ইনভার্স L2 মাইনাস L1/2/H। আমরা এবার প্রদত্ত যে মানগুলো সমস্যার ভিতরে প্রবলেমের দেওয়া আছে সেই মানগুলো যদি বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাই এর মান হচ্ছে কোণ এ এর মান হচ্ছে 16.7 ডিগ্রি। কোনো সমস্যা নেই, 16.7 ডিগ্রি উত্তর শেষ। কোণের মান চেয়েছে, আমি বলে দিলাম হ্যাঁ ডপটেল গ্রুপের কোণের মানটা হচ্ছে 16.7 ডিগ্রি। কিন্তু ডিগ্রির মানটি যখন এরকম বলবো উত্তর সঠিক আছে। যদি কেউ আমরা মনে করি না ডিগ্রির মানটা এরকম দশমিক যুক্ত, এটাকে আমরা পূর্ণ মান একটু সুন্দর করে পরিপূর্ণ মানটি বলে দিতে চাই, ভাঙায় বলতে চাই, বিভাজন করে বলতে চাই, ডিগ্রির থেকে ছোট মান যেগুলো সেগুলোকে পরিপূর্ণ বলতে, অর্থাৎ মিনিট সেকেন্ড আঙ্গিকে, তাহলে কিন্তু আমরা এভাবে বলে দিব যে 16 ডিগ্রি 42 মিনিট। কিভাবে পেলাম? এই যে 0.7 ডিগ্রি সেটাকে আমরা আবার ভেঙে মিনিট সেকেন্ডে রূপান্তর করে বলে দেওয়ার চেষ্টা করব এবং বলে দেব দুটো উত্তরই সঠিক হবে, একটি পরিপূর্ণ আকারে, একটি দশমিক যুক্ত আকারে, কোনোটি ভুল হবে না। কিন্তু যখন দ্বিতীয়টি করার চেষ্টা করব তখন মনে রাখবো আমরা কি করে করলাম। অনেক ছাত্র শিক্ষার্থী আছে এটি করতে গেলে একটু বিব্রত বোধ করে কিভাবে আমরা করতে পারি। আমি তো মনে করি কোনো দুশ্চিন্তার বিষয় নেই, কারণ কি আমরা এই ক্ষেত্রে হয়তো বিব্রত বোধ করি কিন্তু অন্য জায়গাতে আমরা খুব সচেষ্ট থাকি এবং খুব সামর্থ্যবান। যেমন আমরা যদি বলি যে ফুটকে ইঞ্চিতে রূপান্তর করো, মিটারকে সেন্টিমিটার রূপান্তর করো, তখন আমরা কি করি? বড় এককে ছোট এককে করতে গেলে যে তার যে কনভার্সন ফ্যাক্টরটি থাকে সেটা দিয়ে আমরা গুণ করি। ঠিক তাই 0.7 ডিগ্রি এটাকে যদি মিনিটে রূপান্তর করতে চাই তাহলে অবশ্যই এর মধ্যে কনভার্সন ফ্যাক্টরটি হবে হচ্ছে 60 বা 60, সেটা দিয়ে গুণ করলেই দেখা যাবে আমরা এখানে 42 মিনিট পেয়ে যাব। সেই আঙ্গিকে আমি এখানে বললাম যে 16.7 ডিগ্রি আসলে বিষয়টা হবে 16 ডিগ্রি 42 মিনিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা সুন্দরভাবে এটি বুঝতে পেরেছো এবং এই আঙ্গিকে যে ধরনের প্রবলেম থাকবে বা থাকতে পারে সেটা তোমরা নিজস্ব বিবেচনায় নিজস্ব যোগ্যতা দিয়ে সমাধান করতে পারবে। আমি এখন চলে যেতে চাই ডপটেল গ্রুপের সাইজ একটু হিসাব করতে চাই। দেখো আমরা এখানে একটি চিত্র দেখালাম যে একটি ডপটেল গ্রুপ আছে যেটা কিনা মেল পার্ট, তার সাইজটি কি হতে পারে। এই যে উপরের যে অংশ তার যেটা প্রস্থ সেটা কিন্তু আমরা যে কোনো ভার্নিয়ার ক্যালিপার বা মাইক্রোমিটার দিয়ে সহজেই বের করতে পারি বলে আমরা মনে করব, বা অন্য কোনো দৈর্ঘ্য পরিমাপ। কিন্তু নিচের দিকে যে একেবারে গ্রুপের মধ্যের যে প্রস্থটা সেটি বের করা কিন্তু খুব কঠিন, যেটা এখানে দেখানো হচ্ছে এ দিয়ে চিহ্নিত করা হচ্ছে, কিন্তু এক্স এর মানটা কিন্তু এখানে বলা হচ্ছে যে রোলারের বাইরের প্রান্ত থেকে অপর রোলারের বাইরের প্রান্ত পর্যন্ত। একইভাবে আমরা এখানে ধরে নিচ্ছি যে মেল ডপটেলের ক্ষেত্রে প্রত্যাশিত প্রান্তদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মনে করি হচ্ছে এ। ঠিক আরেকটি চিত্র দেখি ফিমেল গ্রুপের ক্ষেত্রে। আমরা এখানে কোনটা জানা খুব সহজ, জানা সহজ হচ্ছে ওই যে ছোট প্রান্ত দুটো, এটা কিন্তু খুব আমরা অন্য কোনো উপায়ে আমরা যে কোনো ডিভাইস দিয়ে সহজে বের করে ফেলতে পারি, কিন্তু একদম ভিতরের দিকে যে কৌণিক দূরত্ব দুটো আছে সেটি বের করা কিন্তু খুব কঠিন, সেটা হচ্ছে বি। এখানেও ঠিক তাই, বিটা আমরা বের করব আর ভিতরে দুটো রোলার বসিয়ে যে মাপ বের করার জন্য যে কৌশল অবলম্বন করেছি আমরা সেটা মনে করি যে রোলার দুটোর মধ্যবর্তী দূরত্বটা মনে করি ওয়াই। তাই এখানে আমরা মনে করছি ফিমেল ডপটেইলের ক্ষেত্রে প্রত্যাশিত প্রান্তদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি আমরা কি দেওয়া আছে এবং কি করতে চাই সেটা আমরা বুঝে নিলাম। এখন আমরা এখানে কি কি ধরে নেব সেটা একটু দেখে নিতে চাই। মনে করি ডপটেল গ্রুপের অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। একটু আগে কিন্তু এ ধরেছি, এখানে আলফা ধরেছি, তোমরা বেটা থিটা ইত্যাদি যে কোনো কিছু ধরে নিতে পারো। এবং আরো একটি জিনিস হতে পারে সেটা হচ্ছে ওখানে একটু আগে আমরা চিত্রে দেখিয়েছি যে আমরা যদি উলম্ব একটি রেখা কল্পনা করি তার সঙ্গে যে কোনটা করলো সেটা ডপটেল গ্রুপ। আবার এখানে মনে করা যেতে পারে ম্যাটেরিয়াল যেটা রিমুভ করে সেটা হচ্ছে ডপটেল গ্রুপের অ্যাঙ্গেল। যেটা আমরা ধরে নিব সেটা আঙ্গিকে আমরা হিসাবটি করব, এটা নিয়ে দুর্ভাবনার কোনো কারণ ঘটার সুযোগ নেই। ওকে, এখানে ধরা হয়েছে হচ্ছে আমরা যে ম্যাটেরিয়ালটি এখান থেকে রিমুভ করা হয়েছে সেই কোণটিকে ডপটেল গ্রুপের অ্যাঙ্গেল ধরা হয়েছে আলফা। ব্যবহার করা হবে সহায়ক ডিভাইস হিসাবে দুটি যথাযথ এবং একই ব্যাসের রোলার বা পিন, আর ভার্নিয়ার ক্যালিপার দূরত্ব মাপার জন্য, আর সারফেস প্লেট আনুভূমিক সমতল একটি তল পাওয়ার জন্য। এই অবস্থায় আমরা প্রথম উপরের দিকে চিত্র দেখতে পাচ্ছি সেখান থেকে কিন্তু আমরা বলতে পারি
কিন্তু আমি নিয়মিত সেশনে ভালো করে বুঝিয়েছিলাম, এখনো দেখাবো তোমাদেরকে, একটু মনে করিয়ে দেওয়ার জন্য এই স্লাইডগুলো দেখাচ্ছি এবং আলোচনা করছি, কিন্তু একটু পরে আবার বিশ্লেষণ করব। আমরা এটা বলতে পারি যে এক্স যে মানটি আমরা চিত্রে দেখিয়েছি, রোলারের বাইরের প্রান্ত থেকে অপর রোলারের বাইরের প্রান্ত দূরত্ব, সেটি হচ্ছে এরকম লেখা যেতে পারে: এ প্লাস রোলারের ব্যাস ডি প্লাস ডি ইন্টু কট আলফা বাই 2। সেখান থেকে পার্শ্ব পরিবর্তন করলে আমরা দ্বিতীয় সূত্রটি পেয়ে যাই। কিভাবে পেতে পারি? এই হচ্ছে আমরা একটি জ্যামিতি অঙ্কন করলাম। কোন জায়গাটায়? এই যে আমাদের এখানে একটি ডকটেল গ্রুপ আছে, অ্যাঙ্গেল করা আছে, এর মধ্যে যে কৌণিক দূরত্বটা আছে সেখানে আমরা এই রোলারটাকে কেন্দ্র করে আমরা একটি জ্যামিতি অঙ্কন করলাম। যে এই পূর্ণ কোণটির মান হচ্ছে আলফা, তাকে আমরা দ্বিখণ্ডিত করে একটি রেখা অঙ্কন করলাম, তাই পেয়ে গেলাম আলফা বাই 2। কেন্দ্র থেকে একটি উলম্ব অঙ্কন করলাম আনুভূমিকের উপরে, সেটা হলো ওবি। এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে এর কেন্দ্র থেকে এই বাইরের প্রান্ত পর্যন্ত দূরত্ব হচ্ছে রোলারের ব্যাসের অর্ধেক, দুই প্রান্ত থেকে বাদ দিলে ব্যাস দুটো অর্ধেক, তাহলে হলো একটা ডি, সেই জন্য বলা হচ্ছে এ প্লাস ডি। আর এই যে দুই প্রান্ত থেকে বিসি, এই দুই প্রান্ত থেকে দুটো বিসি যদি নেই তাহলে সেটা হবে হচ্ছে ডি ইন্টু কট আলফা বাই 2। তাহলে এই বিসির মানটা কত? এই ও বিসি ত্রিভুজ থেকে আমরা যদি বিসির মানটা বের করার চেষ্টা করি তাহলে আমরা এটা পেয়ে যাব। আমরা দেখি না বিসিটা হয় কিনা। আমরা যদি কট আলফা বাই 2 বিবেচনা করি, আমরা একটু খেয়াল করি, ট্যান আলফা বাই 2 যদি বিবেচনা করি তাহলে কি পাই? লম্ব বাই ভূমি। লম্বটা কি ওবি, তাই না? লম্ব ওবি বাই বিসি। কিন্তু যদি কট আলফা বাই 2 বিবেচনা করি তাহলে হবে ভূমি বাই লম্ব, অর্থাৎ বিসি বাই ওবি। তাহলে বিসিটা যদি আমরা পেয়ে যাই তাহলে লিখতে পারবো বিসি ইজ ইকুয়াল টু ওবি ইন্টু কট আলফা বাই 2। আশা করি আমরা বুঝতে পেরেছি। সেই জন্য কট আলফা বাই 2 এখানে চলে এসেছে এবং বিসির মানটা আমরা পেয়ে যাব এবং তাকে 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে হচ্ছে এই ডি ইন্টু কট আলফা বাই 2, কারণ ওবি কে 2 দিয়ে গুণ করলে হবে হচ্ছে রোলারের বা পিনের ব্যাস, অর্থাৎ ব্যাসার্ধ। ওবি হচ্ছে ব্যাসার্ধ, তাকে দ্বিগুণ করলে হবে হচ্ছে ব্যাস। সেই আঙ্গিকে আমরা এই ইকুয়েশনটি তৈরি করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন পার্শ্ব পরিবর্তন করলে এই ঘটনাটি তৈরি হবে। ঠিক একইভাবে নিচের চিত্রে আমরা এরকম সমীকরণটি লিখতে পারি। আশা করি তোমাদের কোনো সমস্যা এখানে হচ্ছে না এবং হওয়ার কথাও না। আমি এখন এই আঙ্গিকে যদি একটি সমস্যা তৈরি করি এবং তার সমাধান করার চেষ্টা করি, আশা করি তোমরা বুঝতে পারবে। সমস্যাটি এমন: একটি ডকটেল গ্রুপের সাইজ মাপার ক্ষেত্রে নির্ধারিত সাইজ, ঠিক আছে তো? ওকে, সাইজ মাপার ক্ষেত্রে নির্ধারিত কোণ অর্থাৎ ডকটেল গ্রুপের কোণ, রোলারের ব্যাস, রোলার দ্বয়ের বাহির থেকে বাহিরের ও ভিতর থেকে ভিতরের দূরত্ব মাপসমূহ পাওয়া গেল যথাক্রমে আলফা ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি, ডি ইজ ইকুয়াল টু 15 মিলিমিটার, এক্স ইজ ইকুয়াল টু 200 মিলিমিটার, ওয়াই ইজ ইকুয়াল টু 30 মিলিমিটার, ব্র্যাকেটে চিত্র অনুযায়ী, অর্থাৎ যে চিত্র দেওয়া আছে সেই অনুসারে এই মাপগুলো পাওয়া গেল। এক্ষেত্রে ডকটেল গ্রুপ সাইজ এ ও বি এর মান বের করো এবং চিত্র অনুযায়ী ডকটেল গ্রুপ সাইজ এ এর মান এবং ডকটেল গ্রুপ সাইজ বি এর মান বের করতে বলা হয়েছে। আশা করি তোমরা সমস্যাটি বুঝতে পেরেছো। আমরা সমাধান করার জন্য প্রথমে কি করব, যে আমরা চিত্র অনুযায়ী বা প্রদত্ত মান অনুযায়ী আমরা বলতে পারি, সমস্যা যেভাবে দেওয়া আছে বলতে পারি এখানে দেওয়া আছে আলফার মানে 15 ডিগ্রি, ডির মান 15 মিলিমিটার, এক্স এর মান 200 মিলিমিটার, ওয়াই এর মান 30 মিলিমিটার, এবং বের করতে হবে হচ্ছে ডকটেল গ্রুপের সাইজ এ ইজ ইকুয়াল টু কত এবং বি ইজ ইকুয়াল টু কত। এ হচ্ছে এই যে যখন মেল গ্রুপ থাকবে তখন তার নিচের দিকের ভিতরের প্রান্তের দূরত্ব মধ্যবর্তী দূরত্ব, এবং যখন ফিমেল গ্রুপ থাকবে তখন তার ভিতরের দিকের দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্ব। আশা করি আমরা বুঝতে পেরেছি। এই অবস্থায় আমরা জানি যখন উপরের চিত্রটি নিব মেল গ্রুপ, তখন আমরা যে ফর্মুলাটি জানি সেই ফর্মুলাটি লিখলাম, সেখান থেকে পার্শ্ব পরিবর্তন করলে এর মান লিখলাম। যদি আমরা এই মানগুলো বসিয়ে দেই তাহলে আমরা এরকম একটি সমীকরণ পেয়ে যাব। সেখান থেকে আমরা বলতে পারি যে ডকটেল গ্রুপ সাইজ এর মান হচ্ছে 71.06 মিলিমিটার। আমি শুধুমাত্র ক্যালকুলেটর ইউজ করে মানটি বের করে ফেললাম। এটা নিয়ে আশা করি কিছুই এখানে বোঝানোর নেই।
একইভাবে যদি দ্বিতীয় চিত্রের বেলায় আমরা বলি তাহলে আমরা এরকম লিখতে পারি, আবার আমরা জানি y আমরা বলতে পারি b - d ইন্টু cot আলফা বাই 2, যেটা আমরা একটু আগের স্লাইডেই আলোচনা করেছি বা দেখিয়েছি এবং নিয়মিত সেশনে তো অনেকবার বলার চেষ্টা করেছি। সেখান থেকে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে b এভাবে পাবো এবং আমরা ক্যালকুলেশন করলে আমরা বলে দিতে পারবো যে হ্যাঁ, বির মানটা হবে হচ্ছে ডকটেল গ্রুপ সাইজ b 158.94 মিলিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের মধ্যে কোনো কনফিউশন নেই এবং এই সম্পর্কিত যে কোনো সমস্যা তোমরা সমাধান করতে সচেষ্ট থাকবে এবং পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একদম শেষ আলোচনায় চলে আসি। ট্যাপার্ড হোলের অ্যাঙ্গেল। একটি ট্যাপার্ড হোল দেখানো হয়েছে, আমরা তার অ্যাঙ্গেল পরিমাপ করতে চাই। দুটো রোলার এখানে বা বল বসানো হয়েছে, তার আমরা বিভিন্ন জায়গায় রেখে মাপ নিলাম। এইভাবে আমরা এটাকে তোমাদেরকে চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি এবং এটাও কিন্তু তোমাদের নিয়মিত সেশনে বলা হয়েছে। আমি আবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে একটি সমস্যার সমাধান করতে চাই। মনে করি ট্যাপার অ্যাঙ্গেলটা হচ্ছে এ। এই যে অ্যাঙ্গেলটি তোমাদেরকে নিচের দিকে বাড়িয়ে দিলে, বর্ধিত করলে যেখানে মিলবে সেই অ্যাঙ্গেলটি মনে করি হচ্ছে এ। এখানে মনে করি সহায়ক সরঞ্জামাদি হিসেবে লাগবে হচ্ছে দুইটি একদম একই রকমের এবং ভিন্ন ব্যাসে যথাযথ, অর্থাৎ যে মাপটি পাবো সেই মাপটি সকল সময় থাকবে, কোনো রকম পরিবর্তন হতে পারবে না, এবং পৃথক পৃথক ব্যাসযুক্ত দুটি বল, যেটা আমরা দেখাচ্ছি তার কেন্দ্র হচ্ছে O1 এবং O2 এবং ব্যাসার্ধ হচ্ছে R1 এবং R2, ভিন্ন ব্যাসের বল। ভার্নিয়ার মাইক্রোমিটার, যেটা দিয়ে ওর ব্যাসার্ধ বা ব্যাস মাপবো, এবং হাইট গেজ এবং সারফেস প্লেট। এইগুলো হচ্ছে আমাদের সহায়ক সরঞ্জামাদি বা ডিভাইস হিসেবে ব্যবহার করা দরকার পড়বে বা ব্যবহার করব। এই অবস্থায় আমরা যদি এর মধ্যে প্রথমে বল O1 কে প্রতিস্থাপন করি এবং সেটাকে বসানোর পরে আমরা হাইট গেজ দিয়ে সকল মাপগুলো, কাঙ্ক্ষিত মাপগুলো নিয়ে নেই এবং তারপরে আবার সেটাকে তুলে নিয়ে O2 বলটাকে বসাই এবং তারপরে আমাদের কাঙ্ক্ষিত মাপগুলো নিয়ে নেই। তারপরে আমরা যদি জ্যামিতি অঙ্কন করে আমাদের ইকুয়েশনটাকে ডেভেলপ করে মানটা বের করার চেষ্টা করি, তাহলে কিন্তু হয়ে যাবে। কেমন করে হবে? O1 বলটাকে বসানোর পরে আমরা হাইট গেজ দিয়ে কি করব, H1 মাপটা গ্রহণ করার চেষ্টা করব, হাইট গেজ দিয়ে নিয়ে নিলাম। এরপরে O1টাকে বের করে নিব এবং তারপরে O2 বলটাকে নিয়ে আমরা H2 মাপটাকে গ্রহণ করার চেষ্টা করব এবং নোট নিব। এই দুটো করার পরে আমরা খাতায় যদি চিত্রটা অঙ্কন করি, দুটো বল বসানো আছে এই অবস্থায় কল্পনা করে, তাহলে যে চিত্রটি হবে সেটা কিন্তু আমি তোমাদেরকে স্লাইডে এখন দেখাচ্ছি, অর্থাৎ দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই অবস্থায় যে ত্রিভুজটি এখানে অঙ্কিত হলো, সেই ত্রিভুজটাকে যদি আমরা বিবেচনা করি, O1, O2 এবং S একটি সমকোণী ত্রিভুজ পাওয়া যাবে এবং O1S হবে হচ্ছে হেলানো তলের সঙ্গে সমান্তরাল, O2S হবে হচ্ছে আমাদের এই R2 এবং R1 এর বিয়োগফল থেকে বাদ দিলে যেটুকু থাকবে সেটুকু, এবং O2S হবে সেই মানটুকু, এবং O2 থেকে ওই লম্ব অঙ্কন করলে হেলানো তল পর্যন্ত সেটা হবে R2, এবং O1 থেকে ওইখান থেকে লম্ব যেটা অঙ্কন করা নাই সেটা হবে R1 এর সমান, এবং O1 O2 হবে দুটো কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। এই অবস্থায় আমরা যদি এই O1 O2S সমকোণী সূক্ষ্মকোণী ত্রিভুজটাকে বিবেচনা করি, তাহলে আমরা সাইন A/2 অর্থাৎ এই যে অর্ধেক কোণ কেন, আমরা যে কোণটাকে বিবেচনা করছি সেটা হচ্ছে আমাদের ট্যাপার অ্যাঙ্গেল এ, এর অর্ধেকটা হবে হচ্ছে O2 O1S কোণটা। এটাকে বিবেচনা করলে পাবো হচ্ছে O2S বাই O1 O2, এবং সেখান থেকে পাবো হচ্ছে R2 মাইনাস R1 বাই H1 প্লাস H2 প্লাস R1 মাইনাস R2। আমরা এখান থেকে এই যে O1 O2 এর মানটা বিবেচনা করলে আমরা পেয়ে যাব হচ্ছে এই নিচের সমীকরণটি। ঠিক এইভাবে যদি আমরা বিবেচনা করি, এবং তাহলে এখানে একটা কন্ডিশন হচ্ছে কখনোই ছোট বলটি ট্যাপার হোলের নিচ থেকে বের হয়ে যেতে পারবে না। এই অবস্থাটিকে বিবেচনা করলে আমরা বলতে পারি যে আমাদের বড় বলটি এমন হতে পারে যে কখনো কখনো উপর থেকে বাইরে বের হবে না, নিচের দিকেও থাকতে পারে হোলের মধ্যে। সেই অবস্থায়ও কিন্তু চিত্রটি এরকম হতে পারে। সেই অবস্থায় নিচের সমীকরণটি O1 O2 দূরত্বটি এরকম হবে। এই হচ্ছে আমরা নিয়মিত ক্লাস সেশনে বলেছিলাম। এর আঙ্গিকে যদি একটি সমস্যা তৈরি করি, তাহলে এরকম হতে পারে। একটি ট্যাপার্ড হোলের কোণ মাপার ক্ষেত্রে মাপসমূহ পাওয়া গেল যথাক্রমে R2 25 মিলিমিটার, R1 12.5 মিলিমিটার, H2 10 মিলিমিটার, H1 30 মিলিমিটার। চিত্র অনুযায়ী যে চিত্রটি আমি তোমাদেরকে দেখিয়েছি, এক্ষেত্রে কোণের মাপ বা মান বের করো, এই সমস্যাটা তোমাদেরকে বলা হলো। আমরা কি বলতে পারি, এখানে দেওয়া আছে চিত্র অনুযায়ী যে মানগুলো সমস্যা দেওয়া আছে সেগুলো বললাম, বের করতে হবে হচ্ছে ট্যাপার্ড হোলের কোণ সমান সমান কত।
আমরা ধরে নেই নির্ণীত কোণের মান হচ্ছে এ, যেটা আমরা প্রথমেই সমস্যার মধ্যেই বলে নিয়েছি, যে মনে করি ট্যাপার্ডুলার অ্যাঙ্গেল হচ্ছে এ। এই অবস্থা আমরা বলতে পারি, আমরা যে সমীকরণটি জানি সেটা, যে আমরা জানি sin a by 2 is equal to r2 minus r1 by h1 plus h2 plus r1 minus r2। যদি মানগুলো বসিয়ে দেই তাহলে এরকম একটি অবস্থা হবে, এবং সেখান থেকে ক্যালকুলেশন করলে আমরা বলতে পারি কোণের মানটি হবে 54.07 ডিগ্রি। আবার সেই একই রকম এই 0.07 ডিগ্রিকে যদি আমরা পরিপূর্ণভাবে ভেঙে নিতে চাই মিনিট সেকেন্ডে, তাহলে বলতে পারি নির্ণীত কোণের মানটা হবে 54 ডিগ্রি 4 মিনিট 12 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এই জাতীয় যে সকল সমস্যা থাকবে আমি প্রত্যাশা করি তোমরা সেগুলো বুঝতে পারবে এবং সমস্যার সমাধান করতে সচেষ্ট হবে, এবং তোমরা সামর্থ্য অনুযায়ী সাহস নিয়ে সেগুলো সমাধান করতে পারবে। আমরা একদম সেশনের শেষে এসেছি। যদি তোমাদের এই সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টসে লিখে জানাবে, আমি তোমাদের সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই সেশন শেষে তোমাদের কোনো বাড়ির কাজ নেই, এই সেশন সম্পর্কিত নিয়মিত সেশনে সে বাড়ির কাজগুলো আমি দিয়েছিলাম। আমি তোমাদেরকে সেশনে অংশগ্রহণ করার জন্য এবং সেশনে যারা এতক্ষণ সম্পৃক্ত বা সংযুক্ত ছিলেন সে সকল সম্মানিত ভিউয়ারদেরকে এবং তোমাদেরকে একই সাথে ধন্যবাদ জানিয়ে, এবং একই সাথে এই সেশনটি ভবিষ্যতে এই উজ্জ্বল রঙের ওয়েবসাইটটি ভিজিট করে পুনরায় দেখার অনুরোধ জানিয়ে আমার সেশনটি আনুষ্ঠানিকভাবে এখানে শেষ করছি।